যাদবপুর কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখানে তৃণমূল যাকেই দাঁড় করাবে তাকেই তারা জেতাতে পারবেন। তাহা মিথ্যা, কোনোটাই সত্য না। একজন মুখ্যমন্ত্রী বলছেন গেরুয়া পরে, তিলক পরে তারা দাঙ্গাবাজ। আরএসএস তো বলেওছিলেন, দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। হাজী নুরুল ইসলাম সেই দেগঙ্গার দাঙ্গায় যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট বানিয়েছে। আপনি কি বলতে চাইছেন সিরিয়াতে আমরা এই যে যৌন ক্রেতদাসীদের কথা পড়েছি, সেই রকম অবস্থা হয়েছে সন্দেশখালীর? মুখ্যমন্ত্রী সে মহিলাদেরকে রাজনৈতিক কৃতদাস হিসেবে ব্যবহার। কেন্দ্র সরকার রাজ্য সরকার কিছুটা হলেও ভয় পায় 100%। যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য বিজেপি শুধুমাত্র ধর্মীয় রাজনীতির কথা বলবে, সনাতন ধর্মের কথা বলবে। মানে রিপোর্ট তৃণমূল তো অনেক সময় বলেন যে বিজেপি খারাপ কিন্তু আরএসএস। যাদবপুরে যাকে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট বানিয়েছেন, সনাতন ধর্ম সনাতনীদের অপমান করেছে। ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। সনাতন ধর্ম হচ্ছে প্লেগ, ডেঙ্গু, কোভিড, টিবি, ম্যালেরিয়ার। সিএএ ভোটের আগে যে চালু হলো, তো সেখানে কোনো প্রভাব পড়বে? ইলেকশনের মরশুম বলে একটু বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছেন। বুঝতে পারছেন আর+ নিউজ রুমে আজকে কে? হ্যাঁ, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। ডক্টর গাঙ্গুলি, আমরা অত্যন্ত আনন্দিত এই সময় যেখানে প্রচার চলছে প্রায় তুঙ্গে, এই সময় আপনি আমাদের আর+ নিউজ রুমে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ ফর ইনভাইটিং মি। আমরা একবার দেখে নেব কে এই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি, ভারতীয় জনতা পার্টির নয়াদিল্লি থিঙ্ক ট্যাঙ্কের সদস্যও বটে। আবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বারের পাশাপাশি বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যও তিনি। এতগুলো পদ সামলানোর পাশাপাশি পাবলিক পলিসি এবং পলিটিক্যাল রিসার্চেও ব্যাপকভাবে সাড়া জাগানোর কাজ করেছেন। রাজনীতির ময়দানে ২১ বিধানসভা নির্বাচনই তার প্রথম লড়াই। বোলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি টিকিটে মরিয়ার লড়াই করেও তৃণমূলের চন্দ্রনাথ সিনহার কাছে ২২,২৮০ ভোটের ব্যবধানে পরাজিত হতে হয় তাকে। সেই অনির্বাণ গাঙ্গুলির কাঁধেই যাদবপুর লোকসভা কেন্দ্র দখলের ভার দিয়েছে গেরুয়া ব্রিগেড। আসন্ন লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রকে পাখির চোখ করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে দ্বিতীয়বার লড়াইয়ের ময়দানে পাঠিয়েছে বঙ্গ বিজেপি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই যাদবপুর কেন্দ্রে জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন। এমনকি নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকও সারছেন। এবারের যাদবপুরের লড়াই তরুণ সিপিএম নেতা বনাম তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী বনাম বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের। তাঁর কথায়, গতবারের মতো একই ভুল এবার আর করবেন না সাধারণ মানুষ। সে কারণেই নিজের জয়ের বিষয়ে আশাবাদী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। বুঝতে পারছেন, ভারতীয় জনতা পার্টিতে বঙ্গে যতজন প্রার্থী আছে তাদের মধ্যে অন্যতম। শুধু তাদের মধ্যে কেন বলবো, যারা লোকসভা নির্বাচনে লড়াই করছেন দেশ জুড়ে, তাদের মধ্যেও অন্যতম। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, আমার প্রথম প্রশ্ন আপনাকে। আপনি সংস্কৃতবান, আপনি বিদ্বান, আপনার পড়াশোনা, আপনার কথা বলা, আপনার বাচনভঙ্গির মধ্যে একটা অনবদ্য বাঙালি ভদ্রলোকের ব্যাপার রয়েছে, যেটা আজকের রাজনীতিতে প্রায় দুর্লভ। কিন্তু তা সত্ত্বেও যাদবপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আবার বঙ্গ নারীদের অবমাননা করেছেন এমন অভিযোগ রয়েছে। এমন প্রার্থী দেওয়া হয়েছিল আসানসোলে। এত বৈপরীত্য কেন একই পার্টিতে? না দেখুন, প্রত্যেকটা তো একটা প্রার্থী যখন দেওয়া হয়, সেটা পলিটিক্যাল ডাইমেনশনস দেখে প্রত্যেক দল সেই ধরনের প্রার্থী দেয়। মানে আপনি আসানসোলের বিষয়টা বললেন বলে আমি যদি আর একটু অন্য দিকটাও দিই, দেখুন আসানসোলে যেই দাঁড়িয়েছিল সে তো তার নিজের একটা প্রফেশনাল আসপেক্ট ডাইমেনশন ছিল। আপনারা বলুন না, শত্রুঘ্ন সিনহারও প্রফেশনাল আসপেক্ট দেখলে ওই রকম অনেক কিছু দেখানো যায়। তিনি অমল কুমার মজুমদার রচিত গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রায় অসাধারণ অভিনয় করে বঙ্গবাসী এবং বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। কিন্তু অনেকে তো বলছেন পবন সিং সফট পর্নের নায়ক। না, আপনি মনে রেখেছেন শত্রুঘ্ন সিনহার এই দিকটা খুব ভালো, আপনাকে সাধুবাদ জানাই।
বাঙালি মনে রেখেছে কিনা শত্রুঘ্ন সিনহাকে, সবাই তো শর্টগান হিসেবেই তাকে চেনে। কিন্তু আমার প্রশ্ন হলো যে হাজী নুরুল ইসলাম সেই দেগঙ্গার দাঙ্গায় যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট বানিয়েছে। যাদবপুরে যাকে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট বানিয়েছেন, সনাতন ধর্ম, সনাতনীদের যে আবেগে, ধর্মীয় আবেগে তিনি আঘাত হেনেছেন, অপমান করেছেন। মা বোনেরা যারা বাবা বিশ্বনাথ শিবকে, মানে যাকে দেবাদিদেব বলা হয়, তাকে যারা আরাধনা করেন রাত জেগে শিবরাত্রির দিন সর্বস্ব ত্যাগ করে, এই যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদেরকে কটাক্ষ করেছেন, তাদের অপমান করেছেন, তাদের ধর্মীয় আবেগকে তিনি আঘাত করেছেন। তারা কি এই কথাগুলো ভাবে না? তাদের হয়ে এই কথাগুলো কে বলছে, বা তাদের দিকে কে এইগুলো পয়েন্ট আউট করছে? কথাগুলো ভাবা উচিত। ডক্টর গাঙ্গুলি, দেখুন, আপনি যে প্রসঙ্গে তুললেন এটা তো ঠিক। যে কোনো ধর্মে তার বিশ্বাসে কুঠারাঘাত করা, ভাবাবেগে আঘাত করা আমাদের দেশে অপরাধ। কিন্তু ভাবুন, পশ্চিম বাংলায় হিন্দু বাঙালির এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যে এর বিরুদ্ধে গর্জে উঠে অন্তত আদালত পর্যন্ত ব্যাপারটা গড়া। মানে আমি বলতে চাইছি, অবাঙালি হিন্দুদের দল হিসেবে অনেকে ভারতীয় জনতা পার্টির কথা বলছে। পশ্চিম বাংলায় হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক দল নেই। আর সেই জন্যে আপনার অভিযোগ যা করছেন আপনি সায়নী ঘোষ সম্পর্কিত, তাতে তো প্রতিবাদ করার কেউ নেই বাংলায়। মানুষ তো প্রতিবাদ করছে। দেখুন, যখন এই ঘটনা হয়েছিল তারপরেও এবং আবার এখন, এটা মানুষের ইস্যু। এটা ভারতীয় জনতা পার্টি এই ইস্যুটাকে হাইলাইট করছে সেটা না। একটা সনাতন ধর্মীয় প্রধান দেশে, সেখানে একজন যিনি জনপ্রতিনিধি হতে চাইছেন, তার দল, যে দল একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সেই দলের সারা ভারতবর্ষে যে দাবি করে, সেই দল তাকে কিভাবে নির্বাচিত করবে, তাকে কিভাবে তাদের জনপ্রতিনিধি সিলেক্ট করে তাকে দাঁড় করালেন, সেটা তাদের মানুষকে মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, মানুষের মধ্যে এই সেন্টিমেন্টটা খুব স্ট্রং। একদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করবে, এবং যারা শ্রীরামচন্দ্র বলে কেউ নেই, তার কোনো অস্তিত্ব নেই, যারা কোর্টেই দাবি করছে, তাদেরকে তিনি রাজনৈতিক পুনর্বাসন দিচ্ছেন। এবং অন্যদিকে এমন একজনকে দাঁড় করাচ্ছেন যিনি শিবেরও অপমান করেছেন। মানে তাদের কি আইডেন্টিটি? তাহলে তারা কি ধরনের রাজনীতি করতে চায়? তার মানে একটা সম্প্রদায়ের মেজরিটি বারবার তাদের সেন্টিমেন্টে আঘাত দেবেন, বারবার তাদের অপমানিত করবেন। তিনি যে জোটের অ্যালায়েন্স, মানে সেই জোট এখন যাই হোক না কেন, যাই এখন অবশিষ্ট আছে, সেই জোটের অ্যালায়েন্সে তিনি একজন তৃণমূল কংগ্রেস এবং তার সভানেত্রী একজন সক্রিয় সদস্য, সো টু সে। সেই জোটের অ্যালায়েন্সের সেই ডিএমকে মুখ্যমন্ত্রীর ছেলে পুত্র, তিনি বললেন সনাতন ধর্ম হচ্ছে প্লেগ, ডেঙ্গু, কোভিড, টিবি, ম্যালেরিয়ার মতো, এবং যারা সেই সনাতন ধর্ম পালন করে, সনাতন ধর্মকে একেবারে ইরাডিকেট করে দিতে হবে, ডেসিমেট করে দিতে হবে। শি ডিড নট কন্ডেম ইট। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, উনি গোল 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 করে একটা উত্তর দিলেন। আমার যেটা ডক্টর অরিন্দম গাঙ্গুলিকে জিজ্ঞাসা করেন, এই যে ঋতুদা যেটা বলছিল, একদম ইয়াং ব্লাড, তো যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য বিজেপি শুধুমাত্র ধর্মীয় রাজনীতির কথা বলবে, সনাতন ধর্মের কথা বলবে, নাকি অন্য কোনো কিছু বলবে? আপনি যাচ্ছেন যখন, আপনি প্রচারে কি এই সনাতন ধর্মের বিষয়গুলো বলছেন, না যাদবপুরের মতো একটা বড় কেন্দ্রে ঐতিহ্যবাহীভাবে যারা গত 3টে ইলেকশন তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে, তাদেরকে আপনি সেই যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য আপনি কি বলবেন এক্স্যাক্টলি? এইটা তো একটা পয়েন্ট, এটা এটা ধর্মের রাজনীতি, এটা একটা ফ্যাক্ট, ইট হ্যাজ হ্যাপেন্ড, এবং এটা মানুষ বলছে, আমরা বলছি না, মানুষ বলছে এবং আমরা বলছি। কিন্তু কথাটা হলো যে আমাদের যুব সম্প্রদায়ের কাছে যেটা মনে রাখতে হবে, যেটা আমরা গিয়ে বলছি, যে এটা এমন একজনকে নির্বাচিত করার ইলেকশন যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এই দেশের, এবং যার যুব সম্প্রদায়ের সাথে, যুবক যুবতীদের সাথে অসাধারণ কানেক্ট।
এই ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড যেটা উনি করলেন, এটা কোনো প্রধানমন্ত্রী এইভাবে ওনার যে কানেক্ট, এবং গত 10 বছরে ইউথদের জন্য আমার ন্যাশনাল এডুকেশন পলিসি যদি ধরা হয়, স্পোর্টস যদি ধরা হয়, টেকনোলজিক্যাল এনকারেজমেন্ট উনি যেভাবে করেছেন, এই যে স্টার্ট আপের যে পুরো কনসেপ্টটা, এই যে পুরো স্টার্ট আপ, মানে উনি নিজে বলছেন এটা খুব ইন্টারেস্টিং যে 10 বছর আগে স্টার্ট আপ নিয়ে কোথায় কথাবার্তা হবে, আজকে স্টার্ট আপ ইজ দ্য ইন থিং, এআই ইজ দ্য ইন থিং। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা রোডম্যাপ তৈরি করছেন, হি ইজ ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দ্যাট রোডম্যাপ, যেটা আগামী 25 বছর ভারতবর্ষের অগ্রগতির একটা রোডম্যাপ, এবং সেখানে ইউথদের একটা প্রধান ভূমিকা এবং একটা কনস্ট্রাকটিভ ভূমিকা, যেখানে ইউথ ইজ এম্পাওয়ার্ড, equipped টু লিড দ্যাট মার্চ। আমি এই কথাগুলোই বলছি, এই কথাগুলোই আমাদের বিশেষত্ব, এই কথাগুলোই আমরা যদি সঠিকভাবে এবং খুবই সচেতন, যারা প্রথমবার এবারে ভোট করছে তারাও সচেতন, যারা দ্বিতীয়বার করছেন সাধারণ নির্বাচন তারাও, একটা ইলেক্টোরেট, ইউথ ইলেক্টোরেট যেটা, সেটা খুব সচেতন, তারা বোঝে। এবং একটা হচ্ছে তাদের দেশের প্রতি তাদের কমিটমেন্ট, দেশের অগ্রগতির প্রতি তাদের কমিটমেন্ট, এটাতে আমার কোনো সন্দেহ নেই। এবং এই কথাগুলো আমরা তাদেরকে বলছি, এবং তাদেরকে বলার আগে আমরা বুঝতে পারছি তারা জানে, তারা অনেক বেশি করে ফলো করছে, এবং সেই জন্য এই সেগমেন্টটা অবশ্যই রয়েছে। এবং অন্যদিকে আপনি যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা, এবং এই কথাটা আমি বলছি যে 2009 প্রথম যাদবপুর জেতালো তৃণমূল কংগ্রেস, কিন্তু 2009 থেকে 2024 এমন প্রার্থী তারা 3 বার দিয়েছেন যে প্রার্থী দ্বিতীয়বার কোনোদিন এখানে দাঁড়ায়। এবং আপামর জনসাধারণ এই যাদবপুর লোকসভার বিভিন্ন প্রান্তে গিয়ে আমি যা বুঝতে পারি, তারা এসে যে কথাগুলো বলে, তারা তাদের জনপ্রতিনিধিকে কোনোদিন দেখেন। আর তার মানে আপনি কি বলছেন যে যিনি প্রাক্তন সাংসদ এখানে অভিনেত্রী, তিনি এমন অবস্থায় আর যাদবপুরে নেই যে তিনি দ্বিতীয়বারের জন্য ভোট চাইতে পারে? না, তিনি তো নিজেই চাইছেন না। না, তিনি চাইছেন না, মানে তিনি এমন কিছু কাজ করেননি যা করেন, মানে তিনি তার মানে রিপোর্ট কার্ড, রেকর্ড কার্ড যাই বলুন, মানুষের রিপোর্ট কার্ড, রেকর্ড কার্ড তো একটু অন্যরকম বলছে। কেন, অনেক প্রকল্প যেগুলো পৌঁছয়নি গ্রাউন্ডে, জনপ্রতিনিধিকে তারা ক্রাইসিসের সময় দেখতে পারেনি, কোভিডের সময় তার দেখা পায়নি তারা, মানুষের অনেক অভিযোগ। এবং কথাটা হলো যে যিনি জনপ্রতিনিধি 2019 থেকে 24 ছিলেন, তিনি বললেন যে তিনি আর মানসিক অত্যাচার, মানসিক চাপ এবং কাজ করতে পারছেন না, তিনি ইলেকটোরাল পলিটিক্স থেকে সরে দাঁড়াতে চাইছেন। অর্থাৎ তার দলের দিকেই তিনি ইঙ্গিত করে বললেন। আমার কথা হচ্ছে যে তাহলে এটা মনে হচ্ছে না যে ম্যান্ডেটের সাথে একটা খুব হালকাভাবে এই ম্যান্ডেটকে নেওয়া, একটা কেন্দ্র বারে বারে তাদের জেতাচ্ছে, এমন একজনকে দাঁড় করাচ্ছে। প্রথমবার যিনি দাঁড়ালেন তিনি গায়ক, তিনি কবি, না তিনি জনপ্রতিনিধি, বোঝা গেল না। তার এমপি লাইট ফান্ড থেকে এক্সপেন্সেস, এমপি লাইট ফান্ডের যে মানে ইউটিলাইজেশন কমপ্লিটলি লো। দ্বিতীয়বার যিনি দাঁড়ালেন তিনি এলেন হার্ভার্ড থেকে, ভালো, তার একটা পেডিগ্রি ছিল, তার মা নিজে এইখানে সাংসদ ছিলেন, কিন্তু ওই একই মানে বিশাল এলাকায় এই মানে পার্লামেন্টারি এলাকা তিনি ছেড়ে দিয়েছিলেন কিছু তৃণমূল কংগ্রেসের স্ট্রং ম্যানদের হাতে। যাদবপুরে অনেক সংখ্যালঘু ভোট ব্যাংকও রয়েছে, তো সেখানে আপনারা লড়বেন কি করে? সেই ভোট কি আপনাদের ফরে যাবে? দেখুন, আমি ভাঙড়ে গিয়েছি, আমি ভাঙড়ে গিয়েও আমার সভা করেছি, পথসভা, এবং ভাঙড়ে আমরা সারা দিন ব্যাপী আমি আমার প্রোগ্রাম করেছি। আমাদের রেকর্ড গত 10 বছরের, কেন আবার বলছি যে এই নির্বাচন নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন, এবং আমার কথা হচ্ছে যে যাদবপুরকে একটু টিম মোদীর সাথে জুড়ে দেবার একটা সুযোগ দিক না পশ্চিমবঙ্গের মানুষ। তারা তৃণমূল কংগ্রেসকে দেখেছে, এর আগে সিপিএম কে দেখেছে। আমি বলছি এবার একবার বিজেপিকে দেখুক, এবার অনির্বাণ হোক, তাদের কাছে এটাই। এবং বিশেষ করে মাইনরিটিদের একটা কথা আমরা বারবার বলছি, এবং সেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, যে তার গত 10 বছরের রেকর্ড অ্যাজ প্রাইম মিনিস্টার, হিজ পারফরমেন্স, কোনো একটি উদাহরণ পাওয়া যাবে না যেখানে কোনো সম্প্রদায় ভিত্তিক ডিসক্রিমিনেশন হয়েছে ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। সিএ ভোটের আগে যে চালু হলো,
তো সেখানে কোনো মানে প্রভাব পড়বে? না, আমার মনে হয় যারা খুব সচেতন, মাইনরিটিদের মধ্যেও যারা সচেতন, তারা বোঝে পরিষ্কারভাবে যে সিএ কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। একটি বিশেষ কারণ যারা উৎখাত হয়েছে, যাদেরকে নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে আসতে হয়েছে, এটা তাদের জন্য। এটা কোনো ভারতীয় নাগরিকের আইন, মানে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না। কিন্তু সেখানে তো বলা নেই যে মুসলিমরাও নাগরিকত্ব পাবেন। না, কিন্তু এটা পরিষ্কার, সেখানে কেন বলা থাকবে? কেন এটা হচ্ছে মুসলিমরা নাগরিকত্ব পেতে পারে, এটা পার্লামেন্টের ফ্লোরে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুদিন আগেও বলেছেন, সবাই বলছেন যে যারা ভারতের নাগরিক হতে চায় এই ক্যাটেগরির বাইরে, পারসিকিউটেড না, কিন্তু তারা নাগরিক হতে চায়, দে ক্যান ফলো দি ইউজুয়াল প্রসিজার। তারা অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পাবে, ফলোইং দ্য ডিউ প্রসেস, সেটাও রয়েছে। এখানে কাউকে নাগরিকত্ব ডিনাই করা হচ্ছে না। নাগরিকত্ব নর্মাল ইউজুয়াল প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন। ধরুন, মানে একটা উদাহরণ যদি দিই, পাকিস্তানে একজন মুসলমান, তিনি ভারতের নাগরিকত্ব নিতে পারেন। হি ইজ এন্টাইটেলড টু অ্যাপ্লাই ইন দি রেগুলার প্রসেস। এদের জন্য যাদের নামাঙ্কিত করা হয়েছে, এরা ইতিহাসে, কেন আমরা পশ্চিমবঙ্গে বসে আছি, আমরা পার্টিশন, দেশভাগ এবং দেশভাগের যে বিশেষ করে যাদবপুরের যারা রয়েছেন, তারা তো জানেন, আরো বেশি করে জানেন আমাদের যারা উদ্বাস্তুদের সমস্যা, তারা জানেন, তারা বুঝতে পারবে যে এই আইনটা কেন কতটা একটা ইমোশনাল। আমি অনেক মেসেজেস পেয়েছি, আমাদের মনোভাব। আপনি বলছেন সিএ তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে কলোনি রয়েছে, যারা ওপার বাংলা থেকে এসেছিলেন, তাদের কাছে সিএ এর জন্য ভারতীয় জনতা পার্টি আগের থেকে আরো শক্ত জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি বলছি তারা বুঝতে পারবে এটা কেন আনা হয়েছে। এইটা একটা প্রতিশ্রুতি যারা আমাদের ফাউন্ডিং ফাদার্সরা দিয়েছিল, তাদেরকে যারা ওপারে রয়ে গেছিল। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরু মন্ত্রিসভা থেকে 19 এপ্রিল 1950 সালে, যখন সেই অত অল্প বয়সে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন এই কারণে যে আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারছি না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সুরক্ষা দেব এবং এদিকে এলে পুনর্বাসন দেব, আমরা কোনোটাই করতে পারছি না। আমরা অর্থাৎ নেহেরু সরকার সেই সময়, সেই জন্য আমার কোনো মৌলিক নৈতিক অধিকার নেই পদে থাকার, আমি ইস্তিফা দিচ্ছি। এবং তারপর তিনি পুরো সেই আন্দোলন শুরু করলেন। অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। যারা আজকে বলছেন ডিটেনশন ক্যাম্প, তারাও জানে এটা সত্যি না। তারা রাজনীতির জন্য এই মরশুম, মানে ইলেকশনের মরশুম বললে একটু বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছেন। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জানেন যে এইগুলো কোনোটাই যা তিনি বলছেন ডাহা মিথ্যা, কোনোটাই সত্য না। কিন্তু উই আর ইন দি ইলেকশন সিজন, তো মোর দ্য মেরিয়ার প্রোপাগ্যান্ডা। অনির্বাণ বাবু, এই প্রসঙ্গে একটা প্রশ্ন, এটা আপনি বলেই বলছি, এটা যদি ভারতীয় জনতা পার্টির অন্য প্রার্থী হতো আমি অবশ্যই এই বিষয়টা এখনই তুলতাম না হয়তো, কিন্তু এটা তো ঠিক, এই যে দেশভাগ, একটা কলঙ্কিত অধ্যায় আছে। আমরা জানি এত হত্যা, এত গণধর্ষণ, এত খুন, ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীতে কোনো জনজাতি, খুব কম জনজাতিকে এরকম সামলাতে হয়েছে। এমনকি আপনি যদি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানেরও সময় ভাগ দেখেন, এতটা হয়তো ওখানেও হয়নি, যে নৃশংসতা এখানে হয়েছিল। তা সত্ত্বেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো টাওয়ারিং ফিগার থাকা সত্ত্বেও জনসংঘ বা এই যে ধরুন ভারতীয় জনতা পার্টি বা মধ্যবর্তী সময়ে অন্য কোনো সংগঠন, এটাকে তারা ধরতে পারলো না। গোটা উদ্বাস্তু আন্দোলনটা চলে গেল কমিউনিস্টদের হাতে, বামেদের হাতে। এটা কি কোথাও, মানে আজকে এতদিন বাদে এই প্রশ্নটা জাগবে না? তাহলে তখন উদ্বাস্তু হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক শক্তি ছিল না, যেমন এখনো নেই হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক শক্তি। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে যখন উঠে এসেছে, এটা একটা বাঙালি হিন্দুর জন্য এটা একটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, মনে রাখ। দ্বিতীয় হলো যে শ্যামাপ্রসাদ মুখার্জির অকাল মৃত্যু, এটাতেই কিন্তু পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিই। আপনি বলছেন একটা শূন্যস্থান, নেতৃত্বের শূন্যস্থান, এবং সেই শূন্যস্থানটা অন্তত পশ্চিমবঙ্গে পূর্ণ করতে পারেনি জনসংঘ। কেন সেই সময় জনসংঘ গ্রো করছে, তিনি জনসংঘ গঠন করার 1.5 বছরের মাথায় মারা গেলেন এবং নেহেরু প্রতিজ্ঞা করেছিল আই উইল ক্রাশ জনসংঘ।
সেই প্রেক্ষাপটে পরিস্থিতিতে জনসংঘের বিভিন্ন জায়গায় নিজের যে রুট স্ট্রাইক করা, সেটা কেন ন্যাশনাল স্টেচার, ওনার মতন স্টেচারের ন্যাশনাল লিডারও ছিল না জনসংঘের কাছে। ইট ডেভেলপড ওভার দি ইয়ার্স। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ সাফিসিয়েন্ট মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ পেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, এবং সেই এমএলএ পাওয়ার দরুন আচার্য দেবপ্রসাদ ঘোষ প্রথম রাজ্যসভায় যায় জনসংঘ থেকে 1952-তে। সেজন্য জনসংঘের পশ্চিমবঙ্গে চিরকাল প্রথম থেকেই শ্যামাপ্রসাদের জন্য একটি বেস ছিল। উদ্বাস্তু আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং নদিয়া মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে তখন তিনি ট্যুর করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, মানুষের পাশে রিপোর্ট এই সব করা, তাদের সাথে থাকা, তাদের পুনর্বাসন কিভাবে করবেন সেই নিয়ে মেঘনাথ শাহ, রাধাকমল মুখার্জি, রাধাকুমুদ মুখোপাধ্যায় পুরো একটা কমিটি গঠন করেছিলেন। যদুনাথ সরকার, মানে শুধু যে তাদেরকে পুনর্বাসন, আগামী দিনে তাদের পুনর্বাসন কিভাবে হবে। তো ওনার জীবন, ওনার কাজ, কর্মকাণ্ড এই প্রেক্ষাপটে পড়লে বোঝা যায় হি হ্যাড এ লং টার্ম প্ল্যান, হি হ্যাড এ লং টার্ম অবজেক্টিভ, যেটা উনি আস্তে আস্তে আনফোল্ড করছিলেন, এবং ওনার মৃত্যু ঘটল। সেই জন্যই কিন্তু আমাদের একটা বলা যেতে পারে উই লস্ট এ লট অফ গ্রাউন্ড, আমরা এগোতে পারলাম। আস্তে আস্তে মনে হচ্ছে বাংলা আবার সেই খাতে এগোচ্ছে। অবশ্যই, কেননা আমরা প্রধান বিরোধী পক্ষ আজকে, এবং প্রধান বিরোধী পক্ষ অর্থাৎ উই আর দি পার্টি ওয়েটিং ইন দ্য উইংস। অবশ্যই এগোচ্ছে, কেন ইনক্রিমেন্টালি গত 10 বছরে পশ্চিমবঙ্গে যেভাবে ভারতীয় জনতা পার্টি মানুষ অ্যাকসেপ্ট করেছে, ভারতীয় জনতা পার্টি ইনক্রিমেন্টাল গ্রোথ ইন সিটস, ইন ভোট পার্সেন্টেজ, এত সংঘর্ষ, এত বিরোধিতা সত্ত্বেও যে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। এবং মানে আবার ইতিহাসে যদি মনে করা যায়, আজ থেকে যখন 98 সালে ঘাসফুলের যখন পার্টি গঠন হলো, সেই ইনিশিয়াল বেশ কয়েক বছর আমরাই তো সমবেদনা জ্ঞাপন করেছিলাম। না, আপনারা তো অনেকে মনে পাশে করে ছিলাম। আরএসএস তো বলেও ছিলেন, দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন, এবং এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের RSS দল। কাকে দেবী দুর্গার সাথে? মমতা বন্দ্যোপাধ্যায় না, এটা কি উনি বলছেন নাকি? না, কি বললেন? এটা আমরাই বলছি, আমরাই তো শুনে। না, আমার তো অন্তত কোথাও আমার শোনা নেই যে আরএসএস তাকে দেবী দুর্গা বলেছে। মানে 2011 সময় তো বলা হয়েছিল। না, আমার রেকর্ডে অন্তত নেই, হতে পারে হয়তো। এবং না, আমি বলছি তৃণমূল তো অনেক সময় বলেন যে বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো। না, আমি তো আগেও বলেছি, আমি তোমাকেও বলেছি, যদি উনি সেটা মনে করছেন যে আরএসএস ভালো বিজেপি খারাপ, তো ছেড়ে দিক, উনি আরএসএস জয়েন করুন না। আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ং সেবিকা সমিতি বলে রয়েছে, এবং খুব স্ট্রং মহিলাদের সংগঠন। উনি আরএসএস জয়েন করুন, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। কিন্তু কোথাও মনে হয় না ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে অকৃতজ্ঞ? তার কারণ আমার মনে হয় সেটা, আই থিঙ্ক শি ইজ এক্সট্রিমলি, আমি উল্টোটা বলছি, ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, আরএসএস এর কৃতজ্ঞ থাকা উচিত। কারণ এই যে বাম কংগ্রেস অধ্যুষিত এই শক্তিগুলোকে পরাস্ত করে ভারতীয় জনতা পার্টির কাছে এই জায়গায় নিয়ে যাওয়া উনি নিয়ে এসছেন। এবং বামেদের আমলের সঙ্গে 2011 পরিবর্তনের পর আরএসএস এর যে শাখা এবং যে সদস্য বেড়েছে, সেটার জন্য তো আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমি অঙ্কটা বুঝতেই পারছি না। আরএসএস এর স্বয়ংসেবকদের ওপর গালাগালি করছেন, তাদের ওপর প্রহার হচ্ছে, ভারতীয় জনতা পার্টির 150 ওপর কার্যকর্তা মারা গেছে। আমরা গ্রো করছি, পশ্চিমবঙ্গের মানুষ চায়, তারা সন্দেশখালী মডেল চায়, তারা একটা সুস্থ পরিবেশ চায়, পরিষ্কার পরিবেশ চায়, তারা একটা ভবিষ্যৎ দেখতে চায়, তারা পশ্চিমবঙ্গকে আবার তার ওই শুধু আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা একটা গান না, তারা একটা বাস্তবায়িত করতে চায়, এবং তারা ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু তারা পসিবিলিটিটা দেখে, এবং সেই জন্যই আমরা গ্রো করছি। আমরা তার দয়ায় কিন্তু এখানে গ্রো করছি না। কেন্দ্র সরকার, রাজ্য সরকার কিছুটা হলেও ভয় পায়, মানে কেন্দ্রীয় সরকার ভয় পায়, কেন্দ্র সরকার ভয় পায়। আমি আপনাকে বলি, যেমন ধরুন পার্কস্ট্রিটের ঘটনা, ধরুন সিবিআই আধিকারিক যারা আছেন তাদের যেমন চ্যাংদোলা করে নিয়ে চলে যাওয়া হলো পার্কস্ট্রিট থানায়, অথবা ধরুন শেখ শাহজাহান 50 দিনের বেশি সময় পেয়ে গেলেন। ধরুন আমার বিরুদ্ধেও যদি কেন্দ্রীয় এজেন্সি
এরকম অভিযোগ থাকে, আমাকে 50 দিন যদি সময় দেয়, যে কোনো মানুষ তার বিরুদ্ধে যা অভিযোগ সত্যি মিথ্যে যাই হোক 50 দিনে প্রায় 2 মাসের কাছাকাছি সময় সে গুছিয়ে ফেলবে। এই যে সবসময় ভয়ে ভয়ে চলে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্র সরকার পশ্চিমবাংলায়, আপনার মনে হয় না এগুলো কোথাও না, এটা ভয় ভয় চলার না। আমরা তো একটা ডিউ প্রসেস অফ ল সবসময় কেন্দ্রীয় সরকারকে সেটা অনুসরণ করতে হবে। আফটার অল ইট ইজ দি ইউনিয়ন গভর্নমেন্ট। চাইলে অনেক কিছু খুব দ্রুত গতিতে করা যায়, কিন্তু ডিউ প্রসেস অফ ল যেহেতু সেটা লিগাল, তার একটা এন্টায়ারলি লিগাল ডাইমেনশন, কোর্ট মনিটরিং চলছে। এবং মনে রাখতে হবে যে যারা ইনভেস্টিগেটিভ এজেন্সিস, দে আর নেভার অপারেশনাল এজেন্সিস। তারা অপারেশন করে না, এবং যে এজেন্সিসরা অপারেশন করে তারা অপারেশন করে, সেটা আমাদের মনে রাখতে হবে। এখানে ভয়ের কোনো প্রশ্নই নেই। কেন্দ্রীয় সরকার সঙ্ঘীয় ঢাঁচা মতে একটি সিস্টেমের মধ্যে তাকে কাজ করতেই হবে। প্রশ্নটা যেটা করা উচিত ছিল যে তার ব্লু আইড বয়, যাকে বলছে সমাজসেবী, পপুলার লিডার, সে মহিলাদেরকে রাজনৈতিক কৃতদাস হিসেবে ব্যবহার করেছে, এবং সে তার অধিকৃত, তার পার্টির মার্কা মারা রেকগনাইজড লিডার, যাকে আজ অব্দি মুখ্যমন্ত্রী একবারের জন্য ক্রিটিসাইজ করেন। তাহলে আপনি কি বলতে চাইছেন সিরিয়াতে আমরা এই যে যৌন ক্রেতদাসীদের কথা পড়েছি, সেই রকম অবস্থা হয়েছে সন্দেশখালী? 100% না হলে ভাবা যায়। মানে আমি তো অনুরোধ করব যে যাদবপুরে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূল কংগ্রেসে, তিনি অন্তত সমবেদনা জ্ঞাপন করবেন। না হলে রাত্রির ভাবা যায় যে পিঠে বানাতে ডাকা হচ্ছে এবং তাদেরকে রেখে দেওয়া হচ্ছে সেখানে। এই পশ্চিমবঙ্গ কি আমরা চাই? সেই জন্য ওই যে আমি বামেদের ওই প্রশ্নটা করছি যে আপনারা কি এই পশ্চিমবঙ্গ চান? আগে তো এই পশ্চিমবঙ্গকে আমাদেরকে মুক্ত করতে হবে, তারপর আমাদের আইডিওলজিক্যাল লড়াই থাক না। লেট আস ফাইট। বিরোধী ভোটে যাদবপুরে বামেরাই তো সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনার, কারণ বিরোধী শক্তি ভাগ হয়ে গেলে শাসকের সুবিধা। না, আমি সেইভাবে দেখুন, আমি ক্ষতি লাভের কথা ভাবছি না। আমি বলছি যে আমরা কি ধরনের পশ্চিমবঙ্গ চাই। সার্টেনলি উই ডোন্ট ওয়ান্ট দ্য সন্দেশখালী মডেল পশ্চিমবঙ্গ। আমরা চাই না যে বাংলায় রিফর্ম রেনেসন্সের কথা লোকে বলে, যেখানে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব মহিলারা দিয়েছিলেন, মানে এক নাম বলা যেতে পারে, সেই বাংলায় স্বাধীন ভারতবর্ষে সন্দেশখালী হবে। এটা আমরা কি মেনে নিতে পারি? এবং তাদের উপর অবশ্য আপনার কথা মেনে নিচ্ছে, আমরা এরকম সন্দেশখালীর মতো বাংলা চাই না যে রাত্রেবেলায় আমাদের মা বোন তাদেরকে পিঠে বানাতে হোক বা পিঠে বানানোর জন্য চলে যেতে হোক। কিন্তু এটাও তো ঠিক, বাংলা সংস্কৃতিতে এইরকম হতে পারে না। সকালবেলায় উঠে আমরা সবাই বন্দনা করব, তারপর গোমূত্র দিয়ে খুব ভালো মতো মুখ ধুয়ে পুজো পাঠ করব। বাংলা তো সবসময় একটা এগিয়ে থাকা। কি বলেছে গোমূত্র পুজো পাঠ করতে হবে? এটা কেউ বলেছে? আমাদের ম্যানিফেস্টোতে অন্তত নেই, আমাদের নেতারা কেউ বলেনি। কিন্তু এটা হচ্ছে গোয়েবলসের প্রোপাগান্ডা, যেটা অল্টারনেট আমাদের অপোজিশন পলিটিক্যাল পার্টি বলে। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আমাদের এই কথাটাও ভাবতে হবে। এটা তো ছেড়েই দাও, এটা দিস ইজ অ্যাবসলিউটলি নো মিনিং। কিন্তু একজন মুখ্যমন্ত্রী রামনবমীর 2 দিন আগে বলছেন আল্লাহর নামে খতম করে দিতে পারবে না। একজন মুখ্যমন্ত্রী বলছেন যারা গেরুয়া পরে, তিলক পরে, তারা দাঙ্গাবাজ। অনির্বাণ বাবু, তাই যদি সত্যি হয়, ফেডারেল স্ট্রাকচারের সমস্ত শর্ত মেনেও কেন্দ্র সরকার তো ব্যবস্থা নিতে পারতো, সে ব্যবস্থা তো নেয়। কি ব্যবস্থা নেবে? আমরা আর্টিকেল 356-এ বিশ্বাস করি না। নরেন্দ্র মোদীর রেকর্ড গত 10 বছরে দেখে নেবে, তাহলে নরেন্দ্র মোদী এবং ইন্দিরা গান্ধীর মধ্যে পার্থক্য থাকে। তারা 90 বার আর্টিকেল 356 ইম্পোজ করেছে, 10 বছরে একবারও নরেন্দ্র মোদী করেন। দ্যাট ইজ হিজ অ্যাপ্রোচ। ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট করা, টিম ইন্ডিয়া যদি বলে থাকেন সেটাকে রেসপেক্ট করা, এবং প্রত্যেকটা ইস্যু যে স্ট্রাকচারের মধ্যে সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, তিনি সেইটাই করছেন। এবং সেই জন্য কেন্দ্রীয় সরকারের যা ব্যবস্থা নেওয়ার সেটা তারা করছে। ইনভেস্টিগেটিভ হোক, এনকোয়ারি বেসড হোক, লিগালি হোক, তারা সেটা করছে। খুব ভালো কথা। নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার, তারা আর্টিকেল 356-কে খুব একটা রিলাই করে না। কিন্তু বিহারের সরকার ভাঙে, মহারাষ্ট্রের সরকার ভাঙে, অন্যান্য যে কোনো জায়গায় যেখানে গঠবন্ধন করে বিরোধী শক্তি রয়েছে, সেখানকার বিরোধী শক্তি থেকে বিধায়কদের ভাঙিয়ে নিয়েছে, সেখানকার সরকার ফেলে দেওয়া হয়।
বা নিজেদের সরকার তৈরি করা হয়। এটা তো ওয়ান কাইন্ড অফ 356, হয়তো সরাসরি আর্টিকেলটাকে ইম্পোজ করা হলো না, কিন্তু সেখানকার সরকার ভেঙে দিয়েছে। অন্য দল যদি তাদের নিজেদের বিধায়কদের বা নিজেদেরকে একত্রিত রাখতে পারছে না, সেটা তো আমাদের, ইটস নট আওয়ার ফল্ট। মানে ইউ আর এ রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, আপনাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ইউ হ্যাভ আ স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে আপনারা আপনাদের বিধায়ক এবং নেতাদের একসাথে রাখতে পারছেন না। হাউ আর উই টু ব্লেম ফর দ্যাট? মানে অন্যান্য রাজ্যে, মানে ত্রিপুরার এক্সাম্পল, অপোজিশন ওয়ান্টস টু জয়েন হ্যান্ডস উইথ আস, হাউ আর উই টু ব্লেম ফর দ্যাট? অন্যান্য বিভিন্ন যে রাজ্যে, ওড়িশাতে যদি নবীন পটনায়ক বলেন যে আমরা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সাথে আমরা কাজ করতে চাই, হাউ আর উই টু ব্লেম ফর দ্যাট? তার মানে ব্র্যান্ড মোদি, তার এতটাই গ্যারেন্টি এবং ওয়ারেন্টি এবং ক্রেডিবিলিটি যে অন্য ব্র্যান্ডরা বলছে যে ভাই আমাদের আর ব্র্যান্ড নেই, আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ব্র্যান্ড মোদির সাথে কাজ করতে চাই। তো সেখানে আর্টিকেল 356 অঘোষিত, কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। এমনকি এইখানে শাসক দলের মধ্যে অনেকে আছে যারা ভেতরে ছটপট করছে, তারা ওই ব্র্যান্ড মোদিতে বিশ্বাস করে এবং তারা জানে যে দিদির ওয়ারেন্টি এবার শেষ হয়ে যাচ্ছে, এই ওয়ারেন্টিতে আর কোনো দম নেই এবং ভাইপোর গ্যারেন্টির তো কোনো মানেই নেই, এক্সপায়ারি বিয়ন্ড এক্সপায়ারি হয়ে গেছে। কিন্তু তাদের আর যাবার কোথাও জায়গা নেই, সেজন্য তারা খুব ভেতরে বিচলিত, কিন্তু কিছু করতে পারছে না। যাদবপুরের মানুষ গত 5 বছর যাকে দেখলেন, যে সাংসদকে, প্রাক্তন সাংসদকে, তিনি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে এসেছেন এবং এই মুহূর্তে তৃণমূল যাকে দান করিয়েছে সায়নী ঘোষ, তিনিও এককালে গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করতেন, এখন হয়তো তাকে সেইভাবে দেখা যায় না। অন্যদিকে তরুণ প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে সৃজন এই নামটা কিন্তু খুব আকর্ষণের একটা নাম। এই দুজনের বিরুদ্ধে লড়তে আপনার যে ব্যক্তি সত্তা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বাচনভঙ্গি প্রচারে বেরিয়ে কতটা কাজে আসছে এবং এই ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি যাদবপুরের মানুষ এবার আপনাকে জিতিয়ে আনেন, সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্থান কে পেতে পারে, কি মনে হয়? না, আমি বলছি দেখুন, আমি তো আমার কোনো গ্ল্যামার নেই, আর I can't even call myself youth, I'm already on the other side. কি করব? আমি একজন নিপাট বাঙালি, একেবারে মাটির মানুষ, এবং একদম বাঙালি ভদ্রলোক। মানে ভালোবাসি বাংলাকে, ভালোবাসি বাঙালি, একটা মানে পশ্চিমবঙ্গ যাতে এগোয়, বড় হয়, সেই তার যে পোটেনশিয়াল সেটা রিয়েলাইজ করা, আমি এইসব স্বপ্ন দেখি। সেই স্বপ্ন দেখার এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য একটা তো প্ল্যাটফর্ম লাগে। তো যাদবপুরের মানুষকে সেই জন্য বলছি যে না আমি নায়ক, না নায়িকা, না গায়ক, গ্ল্যামার নেই, কিছু নেই, কিন্তু একটা কাজ করার সুযোগ দিন। অনেক তো নায়ক নায়িকা সব দেখলেন, একটা কাজ করার সুযোগ দিন। এবং আমরাই তো কেন্দ্রে ক্ষমতায় রয়েছি, আমাদেরই তো মানে সর্বোচ্চ জনপ্রিয় প্রধানমন্ত্রী এই গত কয়েক দশকে আমাদেরই তো তিনি। আমরা কেন্দ্রে ক্ষমতায় রয়েছি এবং আমরা যদি জিতি যাদবপুরে, অনেক কাজ করার সুযোগ থাকবে টিম মোদির সাথে। এই যে যাদবপুর লোকসভাকে যদি টিম মোদির সাথে জুড়ে দেওয়া যায়, অসাধারণ কাজ। কেন? যাদবপুরের একটা প্রেস্টিজ রয়েছে, একটা ঐতিহ্য, একটা ইতিহাস আছে। যাদবপুরের মানুষের নিজস্ব একটা সাইকি রয়েছে। সেই সাইকিটা যাদবপুর কেন সারা দেশের মানুষ জানবে না? ও ইটস আ গ্রেট লোকসভা সিট। এরকম কেন করা যেতে পারে? এই মানুষকে বলতে পারি। আমার তো আর সেই জন্য বললাম, আই এম নট ইউথ অ্যান্ড আই ডোন্ট হ্যাভ গ্ল্যামার। আর দ্বিতীয় বিষয়টা, যদি যাদবপুর আপনাকে জিতিয়ে আনেন, দ্বিতীয় এবং তৃতীয় কে হতে? আমি দ্বিতীয় তৃতীয় কথা ভাবছি না, যে জিতে গেল সে জিতে গেল, এবং দ্বিতীয় তৃতীয় কোনো স্থান নেই, তারাও জানেন সেটা। কিন্তু হ্যাঁ, আমরা যেটা শিখেছি, আমাদের রাজনৈতিক ট্রেনিং হচ্ছে, যারা আমাদের জন্য ভোট দিয়েছে, আমাদেরকে দিয়েছে, তাদের জন্যও কাজ করব। যারা আমাদের ভোট দেয়নি, সমর্থন করেনি, তাদের জন্যও আমরা কাজ করব। এটা হচ্ছে বিজেপি মডেল, নরেন্দ্র মোদী মডেল, এবং এর কিন্তু কোনো ব্যতিক্রম হবে না। অবশ্যই। কিন্তু অনির্বাণ বাবু, একটা কথা তো আমাকে বলতেই হবে। আমি জানি, দর্শকরা জানেন, অনেকে জানেন, আমরা যারা খবর রাখি তারাও জানি, যে দিল্লিতে আপনি যে জায়গায় রয়েছেন, যে ক্ষমতার প্রাণ কেন্দ্রে, যে অল ইন্ডিয়া আপনার ঘোরাফেরা, আপনার বিচরণ, সেখান থেকে যাদবপুরে কেন আপনাকে পাঠানো? ভারতীয় জনতা পার্টি তো উত্তরবঙ্গে অনেক বেশি শক্তিশালী, নিদেন পক্ষে পুরুলিয়া বাঁকুড়াতেও শক্তিশালী। এইরকম বাঘের মুখে ফেলে দেওয়ার কারণ কি? তার কারণ আপনার যা বিদ্যা বুদ্ধি, আপনি যেভাবে এগোচ্ছেন, আপনার গোটা বাঙালিদের মধ্যে খুব কম লোকের
সেই রকম জায়গায় এমনকি ভারতীয় জনতা পার্টির অন্য নেতৃত্বে সেই ক্ষমতা আছে? আমরা তো একটা সময় শুনতাম আপনি তো হচ্ছেন ভারতীয় জনতা পার্টি যাদের মুখ্যমন্ত্রী মুখ মনে করা হয় তাদের মধ্যে অন্যতম। সেখানে আপনাকে যাদবপুরে ফেলে দিল। এটা কি বঙ্গ বিজেপির কোনো কারোর কৌশল? আমি বোলপুরেও দাঁড়িয়েছিলাম, বাঘের মুখে। বোলপুরও খুব টাফ সিট, সেই অর্থে বোলপুরেও দাঁড়িয়েছিলাম। সেজন্য আমরা ওইভাবে বিবেচনা করি না। দল যেটা করতে বলে আমরা সেটাই করি। There's no looking right and left. এই নির্দেশ এসছে, এখানে দাঁড়াতে হবে, নো ক্যালকুলেশন, ঝাঁপিয়ে পড়ি আমরা। এবং আমাদের 100% দিই। এটাই হলো আমাদের ট্রেনিং। এবং এটা আমরা শিখেছি নরেন্দ্র মোদীকে দেখে, তার নেতৃত্বকে দেখে। আজকে না, গত 30 বছর তিনি যে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি, একেবারে মানে গ্রাসরুট থেকে উঠে এসে যেভাবে তিনি দিয়েছেন, প্রত্যেকটা সিচুয়েশনে তিনি যেভাবে লিড করেছেন, এটা তার থেকেই শেখা। কিন্তু সেই জন্য ওই ক্যালকুলেশনটা করি না। মিস করছেন? কি করছি? মিস করছেন কি? অনুব্রত মণ্ডলকে? না, মানে তখন যখন বোলপুরে ছিলেন প্রতিদিন অনুব্রত বাবুর তো হুঙ্কার শুনতেন। হ্যাঁ, শুনতাম। এবং সেই হুঙ্কারের ফলও পেলেন তিনি। অনেকে বলেন আপনাকে দিল্লিতে গিয়ে যারা অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাশালী, তাদেরকে গিয়ে আপনি অনুব্রত সম্পর্কে আপনি এমন রিপোর্ট দিয়েছেন যে এখন তিনি তিহার জেলে। আমার ওসব ক্ষমতা নেই, আর আমাদের রিপোর্টের উপর কিছু হয় না। আইনি ব্যবস্থা, আইনের ইনভেস্টিগেশনের মাধ্যমেই হয়। আমি খুব সাধারণ একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির। হ্যাঁ, কিন্তু চোখে চোখ রেখে আমি লড়াই করেছিলাম। এবং আর্মচেয়ার পলিটিশিয়ান যে আমি না, সেটাও আই প্রুভ। এবং বোলপুরের মানুষের অসাধারণ সমর্থন এবং ভালোবাসা আমি পেয়েছি, এবং সেটা আমি কোনোদিন ভুলব না। এবং আমি বলি, অ্যাজ অ্যান অ্যাসাইড, আমি বলি যে বাংলার ইতিহাসে 3 জন বোলপুর থেকে হেরেছিলেন এক অর্থে। সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায় এবং অনির্বাণ গাঙ্গুলি। দেখা যাক কি হয়। বাহ, আপনার তুলনাটা খুব ভালো লাগলো। আমি নিজে তুলনাটা করলাম না, আপনি তুলনা করেন না, আপনার ভালো লাগলো। আপনার যে বিরোধী এবং যারা এই ধরনের প্রার্থী তাদের প্রতি আপনার সম্মানটাও আমার ভালো লাগলো। আমি একেবারে শেষ অংশে চলে আসছি। ইতিহাস পড়তে ভালোবাসেন? মানে মুঘল সম্রাট? যখনই সময় পাই তখনই কন্টিনিউয়াসলি, ওটা একটা আমার প্যাশন, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমি বলবো যে আপনার ইতিহাস পড়া এবং ইতিহাসের প্রতি আপনার অনুরাগ আমি জানি, কিন্তু কোথাও মনে হয় না যে ধরুন মুঘল সম্রাটরা যতটা ক্ষমতাশালী ছিল, তাদের থেকে অনেক ক্ষমতাশালী লোকজন কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় আছেন। যেমন শেখ শাহজাহান ছিলেন, আপাতত তিনি অবশ্য শ্রীঘরে। আরো অনেকে আছেন এরকম, আরো অনেককে পাবেন। তাদের সম্পর্কে নতুন করে জানছেন, বুঝতে পারছেন যে মুঘল সম্রাটদের থেকেও বেশি দাপট এখানে কারোর। এবং একটা ডেমোক্রেটিক সেটআপেরও, একটা স্বাধীন ভারতবর্ষে এই ধরনের দাপট, এই ধরনের দাম্ভিকতা এবং এই ধরনের ক্ষমতা দখলের লালসা, এটা কিন্তু একটি সাংবিধানিক, একটা রিপাবলিক, একটা সাংবিধানিক দেশ যেখানে সংবিধান দ্বারা চালিত, এদেশে কিন্তু চলতে পারে। মনে হয় ইউ আর টু জেন্টল এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করার জন্য, অতিরিক্ত ভদ্রলোক এই রকম জায়গায় দাঁড়িয়ে লড়াইয়ের জন্য। না, ভদ্রলোক বলতে সেটা তো মানে যাদবপুরের মানুষই তো ভদ্রলোক। এবং যাদবপুরের একটা ঐতিহ্য, যেটা আমি বলেছি, একটা শিক্ষার, একটা চিন্তার ঐতিহ্য রয়েছে। কিন্তু বোলপুরেও দাঁড়িয়েছিলাম এই ভদ্রলোক মানে সত্তা নিয়েই, বোলপুরেও দাঁড়িয়েছিলাম। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আই ডিড টু ব্যাড ইন বোলপুর। অবশ্যই আপনি সুস্থ থাকুন। প্রখর গরমের মধ্যে দিয়ে এখন আপনাদের সময় অতিবাহিত হবে, প্রচারে যেতে হচ্ছে। অবশ্যই আর প্লাস নিউজের পক্ষ থেকে আমরা সবাই চাই আপনি সুস্থ থাকুন, আপনি আপনার লড়াইটা লড়ুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।